যখন আমি আমার ক্যারিয়ার শুরু করি তখন সবচাইতে বড় রিপোর্ট ছিল হচ্ছে কৃষি রিপোর্ট। এবার বাম্পার বোরো ক্রপ হয়েছে, বাম্পার আমন হয়েছে, সেই আমি বলছি হচ্ছে মিড-90s কথা, বা বাম্পার জুট হয়েছে। সেটা আমাদের তখনও ধরেন 1991-এ আমার এক্সপোর্ট ছিল $1 বিলিয়ন। এখন ইয়াং ওয়ান নিজেই $1 বিলিয়ন বাংলাদেশ থেকে এক্সপোর্ট করে, বা হামিম নিজেই $800 মিলিয়ন এক্সপোর্ট করে। তো তখনও কৃষি ইম্পর্টেন্ট ছিল। এখন কৃষির মানে পার্সেন্টেজ ওয়াইজ হয়তো বা সিগনিফিকেন্সটা অনেক কম, কিন্তু এটার অন্যান্য যে সিগনিফিকেন্স এই কৃষি জার্নালিজমের, এটা আনবিলিভেবল। এবং আমরা এমন সময় দাঁড়িয়ে আছি, এমন এই যে ট্রাম্প কালকে ক্ষমতা নিবে, পুরো গ্লোবালি একটা যে আমরা যে একটা লিবারালাইজড ইকোনমিক অর্ডার যেটা ছিল সেটার থেকে আমরা খুব ইনসুলার একটা ওয়ার্ল্ডে ঢুকতেছি। সবাই চাচ্ছে তার এই স্বয়ংসম্পূর্ণ হওয়ার একটা চিন্তা। আপনার উপর একটা ট্যারিফ ইম্পোজ করে আপনার পণ্যটাকে সে নাও নিতে পারে। আপনি এমন একটা পর্যায়ে পৌঁছাবেন, হয়তো দেখা যাচ্ছে আপনি কোনো কিছু ইম্পোর্টই করতে পারছেন না, বা আপনাকে এক ধরনের খুব বেঁধে দিচ্ছে। আপনার এমন একটা অ্যাকশনের কারণে দেখা গেল যে আপনি গ্লোবালি আইসোলেটেড হয়ে গেলেন। তো সেই জায়গার থেকে মানে এই যে গ্লোবাল, আগে প্রিভেলিং অর্ডার ছিল নিউ ইকোনমিক অর্ডারে, গ্লোবালাইজেশন হয়েছিল সবাই সব কিছু উৎপন্ন করবে না। আপনার যদি এই পণ্যতে যদি আপনি ভালো উৎপন্ন না, মানে প্রোডাক্টিভিটি যদি আপনার না থাকে, আপনার এফিসিয়েন্সি যদি না থাকে, আপনি এটা করবেন না। এটা করবে কে? এটা আপনি গার্মেন্টস করেন না, এটা এইখানে আপনি এফিসিয়েন্ট, আপনার কৃষিতে আপনার ভালো হচ্ছে না, আপনি করবেন না। তো এখন এই চিন্তাটা করা এখন একটা হচ্ছে সুইসাইড। অনেক দেশ কৃষি ছেড়ে দিছে, ধরেই নাই, কৃষি রাখেই নাই। জাপানে হয়তো ব্যতিক্রম, ইউরোপের দেশগুলো কৃষি বাঁচিয়ে রেখেছে পুরাটাই সাবসিডির উপর দিয়ে। কিন্তু ওরা জানতো যে এই কৃষি খুবই ভাইটাল। আপনি কৃষিতে ভালো ইনভেস্ট করবেন না, বা কৃষি আপনারকে বড় কিছু করতে পারবেন না, এমন সময় এসে আপনি ধরা খাবেন যেটার জন্য আপনি প্রস্তুত ছিলেন না। আমি জানি না, আপনারা 1974-এ কেউ জন্মানো নয়, আমার জন্ম 1969 সালে। তো আমরা 1974-এর ফ্যামিন আমি নিজে দেখেছি। আমার বয়স তখন 6। আমাদের বাসায় এসে ঠকঠক করতো, ভাতের ফ্যান আছে, ভাতের ফ্যান। আমার মা আমাদেরকে ভাতের ফ্যান খাইয়েছে। আমার ভাই রেশনের চালের জন্য, উনি একটা আমেরিকান ইউনিভার্সিটির প্রফেসর এখন, উনি মাসের পর মাস এই রেশন দোকানে যে 2টা থেকে 3টায় দাঁড়িয়ে থাকতেন ইট রেখে, উনি আর আমার আর একটা ভাই। কারণ রেশন দোকানে সীমিত চাল বা গম দেওয়া হচ্ছে, ওটা যদি না পাওয়া যায় তাহলে একটা ভয়াবহ বিষয়, আপনার না খেয়ে থাকতে হবে। আমার আব্বা একটা সরকারি কর্মচারী ছিলেন। তো এটা একটা ছিল হলো কি, আপনার ওই সময়টা কি হয়েছিল, হঠাৎ করে ওপেকে প্রাইস বেড়ে গেছে। এখানে আপনার কোনো হঠাৎ করে একটা বন্যা এসে পড়েছে, এবং আপনার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে কিছু নাই। আপনি এটাকে মানে বাইরের থেকে যে ইম্পোর্ট করে আনবেন, আপনার সেই টাকাটা নাই। আপনার এমন একটা ভয়াবহ রকমের একটা ইকোনমিক সিস্টেম শেখ মুজিব চালু করেছিল, ফলে দেখা যাচ্ছে আপনি একটা টোটাল কলাপস। আপনি তার মধ্যে আপনি সুইসাইডালি আপনি কিউবার সাথে আপনি জুট এক্সপোর্টের করছেন। মানে জুটের এক্সপোর্ট করা মানে হচ্ছে, চুক্তি করা মানে হচ্ছে আমেরিকা আপনাকে কোনো ওই যে PL 480-তে যে আপনাকে গম দেয়, সে গম দিবে না। আপনি যখন রিয়ালাইজ করলেন যে না, এটা আমার ভুল হচ্ছে, আপনি তাড়াতাড়ি বা একটু আস্তে ধীরে আপনি কিউবার সাথে আপনার চুক্তিটা কাটলেন। কিন্তু ততক্ষণে আপনার আমেরিকার থেকে যে আপনি গমটা পেলেন 1,20,000 টন, যেটা আসার কথা ছিল জুলাই আগস্ট 1974-এ, সেই গমটা আসলো হচ্ছে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে 1970। ততদিনে 10 লক্ষ লোক মারা গেছে। 10 লক্ষ লোক, আমি বলছি না, আপনি পড়েন। কিছুদিন আগে প্রফেসর নাওমি হোসেন প্রথম আলোতে লিখেছেন, ওই লেখাটা পড়ে নিয়েন। কৃষি যে কত রকমের মানে একটা বড় একটা বিষয় বাংলাদেশের জন্য, এবং আমরা যারা মিড ইনকাম কান্ট্রি হতে যাচ্ছি বা হয়ে গেছি, আমাদের জন্য যে কত ইম্পর্টেন্ট। আর কৃষির এখন আমরা এমন জায়গায় আছি যে আমাদের এই গভর্নমেন্ট এসে হিমশিম খাচ্ছে
যে আসলে আমাদের প্রকৃত তথ্যটা কি। আপনি একটা চুরির ইকোনমিক্স তৈরি করলেন, সবকিছু চুরি। আপনি তো একটা লোক পকেটে আপনি টাকা পয়সা চুরি করছেন একটা জিনিস, আপনি তথ্য চুরি করেছেন। আপনি বাংলাদেশের এমন কিছু জায়গা আছে সেখানে কেউ এখন 3-4টা ফসল করেই না, একটা ফসল করে উঠতে। আপনি ফটিকছড়ি যান, চিটাঙের বেশিরভাগ জায়গায় যান, বা 14 গ্রামে যান, যে সমস্ত জায়গায় প্রতি ঘরে ঘরে বিদেশে লোক থাকে, তারা কৃষি করে না। মানে কৃষি মানে হচ্ছে আপনার লাইফটা হচ্ছে $100 লাইফ। মাস শেষে আপনি $100 কামাবেন। আর যদি অনেক বড় ইয়ে থাকে, কি যেন জমি জমা থাকে, তাহলে হয়তো আপনার লাইফটা $200, $300, $500 লাইফ। খুবই ইনকাম খুবই কম। আপনার অন্তত প্রথম মধ্যপ্রাচ্যে যে একটা চিটাঙের এনারা তো খুব ছোট ছোট ব্যবসা করেন মধ্যপ্রাচ্যে, দেখা যাচ্ছে যে কেউ কেউ $1000 কামান, কেউ কেউ অনেক বড় হয়ে অনেক বড় প্রতিষ্ঠানের মালিক হন। তো ফলে ওনারা কৃষি করে না। কিন্তু আপনি ফটিকছড়ি কৃষি অফিসে যান, বছরের পর বছর উনি একই তথ্য দিয়ে যাচ্ছেন যে আমাদের উৎপাদন বেড়েছে। এটা তো চুরির তথ্য। আদৌ বেড়েছে? ওখানে তো কেউ আগে অনেক সময় আপনি ইয়েতে, আমি এটা পড়েছি হচ্ছে চিরাঙের যে পত্রিকা কি যেন আজাদিতে, অনেক আগে নর্থ বেঙ্গল থেকে চিটাঙে এসে কৃষি করত, এবং ওদের কেউ কেউ সেটেল ডাউনও করেছে। আপনি যদি সীতাকুণ্ডে যান, যে দেখবেন যে নর্থ বেঙ্গলের থেকে একটা বড় জনগোষ্ঠী ওইখানে সেটেলও করেছে কৃষি করতে আসতে আসতে। এখন তো কেউ আসে না, কৃষি হয়ই না কিছু জায়গায়। অথচ আপনার এগ্রি তথ্যে আছে যে এই বছর ফটিকছড়িতে 2030 হেক্টর জমিতে বোরো ধান হয়েছে, এত ডট হয়েছে, এবং এত ওনারা বসে বসে লেখেন। ওইটার ইম্প্যাক্ট ওই পুরো কমিউনিটিভ ডাটা নিয়ে এখানে আমাদের যে আগের এগ্রি মিনিস্টার বলতেন যে এই বছর আমাদের বোম্পার বোরো হচ্ছে। আদৌ তথ্য সঠিক কিনা? বাংলাদেশের সঠিক তথ্য পাওয়া যায় ইম্পোর্টারদের কাছ থেকে। তারা ঠিকই বুঝে ফেলে যে কোন চাল এই বছর উৎপাদন কম হয়েছে, আলুর উৎপাদনটা কত। ওরা খুব এই যে এসে আমরা প্রথমে এসেই যে আলুটা দেখছি, আমাদেরকে বলা হচ্ছে যে আলু এত উৎপাদন হয়েছে। যে আলু যদি এতই উৎপাদন হয়, তাহলে তো আপনার কোল্ড স্টোরেজে ওই আলুটা থাকার কথা। সেই আলুটা যখনই নাই, এটা যখন জানা হয়ে যায় ইনফরমেশন, তখন স্পেকুলেটিভ প্রাইসটা স্পেকুলেশন হয়। আপনারা অনেকে ভাবেন এটা সিন্ডিকেট করছে, সিন্ডিকেটের বিষয় না। আপনার যখনই মার্কেট সিগন্যাল দেয় যে আমার যেই স্টোরেজে যতটুকু থাকার কথা সেটা নাই, তখনই স্পেকুলেশনটা শুরু হয়। সেম থিং হয়েছিল 1974-এ। আমাদের চাল ছিল, কিন্তু আমাদের ইনফরমেশন চলে গেছে যে আমাদের চাল নাই, আমাদের ইয়ে নাই। স্পেকুলেশন হয়েছে, সবাই হোর্ডিং করতেছেন। আওয়ামী লীগের লোকরা জড়িত ছিল হোর্ডিংয়ে, এবং আপনি দেখেন মানুষের কাছে চাল নাই, মানুষ না খেয়ে মারা গেছে। বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশে এই 1974-এর ফ্যামিনের চেয়ে বড় ডিজাস্টার আর একটা আসে নাই। আমাদের গত 15 বছরে এটা নিয়ে একটা শব্দ কেউ লিখতে পারে না। আমি 2-1 বার লিখেছি, ইফতিকার কথায় 2-1 বার লিখেছে। ভয়াবহ। কৃষি যে কত ইম্পর্টেন্ট আমাদের জন্য। কৃষি এমন একটা সময় আপনারা আসছেন, কৃষি ট্রান্সফরমেশন হচ্ছে। আর এমন একটা সময় আছেন, এটা রেস্ট্রিক্টেড, গ্লোবালাইজেশন ইজ ডেড। এখন গ্লোবালাইজেশন মারা যাচ্ছে। যে যার মতো ট্রাম্পের একটা ইনসুলার ইকোনমি, আমেরিকা ফার্স্ট ইকোনমি, সে তার স্বার্থটা দেখবে। আমারও এই জায়গায় গ্লোবালাইজেশন যেহেতু মারা যাচ্ছে, আমি সেই জায়গায় আমার অন্তত মানুষকে প্রথম কাজ হচ্ছে আমাদের যে আমি এমন পণ্য উৎপাদন করে আমি আমার জনগণকে যাতে তারা ঠিকমতো খেতে পারে সেটার ব্যবস্থা, এটা নিয়ে আপনারা লিখবেন। এবং এটা খুব জরুরি। আমরা যেই জায়গায় যাচ্ছি, এখানে আমাদের কৃষিতে সেলফ সাফিসিয়েন্সি খুব দরকার, কিন্তু এই খুব দরকার কতটুকু সেলফ সাফিসিয়েন্সি, সেটার জন্য আমাদের দরকার তথ্যটা। এটা আপনারা যারা জার্নালিজম করেন তাদের জন্য এটা খুবই ইয়ে। আর কৃষি তো কৃষিতে থাকে না, কৃষির সাথে এনভায়রনমেন্ট আসে, কৃষির সাথে ক্লাইমেট চেঞ্জ আসে, কৃষির সাথে নগর ব্যবস্থাপনা আসে। কেননা আপনি যে কৃষির লোকটা উদ্বৃত্ত, যেই গ্রামে যদি মেকানাইজেশন খুব বেশি মাত্রায় হয়, ওই উদ্বৃত্ত লেবারটা ঢাকায় আসে,
নগরায়নের সাথে এটা সম্পর্ক হয়ে যায়। আপনার আগেই জানতে হবে যে আমার কৃষি কত দিন ফেজ আউট হবে। আমার মনে আছে আমাদের আমি যখন ছোটবেলায় গ্রামে যেতাম 80-90-এর দশকে, তখন দেখেছি যে পুরো ফ্যামিলি একটা তার 3-4 বিঘা জমির উপরে সে বেঁচে আছে। আর এখন একটা লোক, একটা ফ্যামিলি 3-4 বিঘাতে বেঁচে থাকতে পারে না। সে কাজ করে এবং তার পুরো বছরে কৃষির থেকে সত্যিকার অর্থে আমাদের এখানে, আমি যেখানে গ্রামের বাড়ি মুয়াগুড়া, সেখানে টোটাল মিলে তার 45 দিন তার কাজ থাকে, এর বেশি কাজ থাকে না, এতটা মেকানাইজ হয়েছে আপনার আমার চোখের সামনে দিয়ে। আগে আগাছা বাঁচতে হতো, এখন হার্বিসাইড দেয়। আগে পেস্ট অ্যাটাকের জন্য কত মেজার নিত, দাঁড়ায় থাকতে হতো, এখন পেস্টিসাইড দেয়। আপনার 3টা ফসলে আপনার লাগানোর সময় 7 দিন, ইয়ের সময় 7 দিন, কি জন্য হারভেস্টিংয়ের সময় 7 দিন, এভাবে 6টা বছরে 6 সপ্তাহের কাজ, 6-7-42, ম্যাক্সিমাম 45 দিনের কাজ হয়। তো বাকি কাজটা সে কি করবে? সে রিক্সা চালায়, সে ঢাকায় আসে, সে গ্রামে কাঠের কাজ করে, সে কার্পেন্ট্রি করে। একটা কৃষক, আমার ধারণা যারা মার্জিনাল কৃষক এখন, সে 3টা চাকরি ছাড়া সে বাঁচতে পারে না। তার ছেলে মেয়েকে সে স্কুলে দিতে পারে না, স্কুল কস্টলি হয়ে গেছে। কোথাও মানুষ বলে যে এই হেডমাস্টারগুলো জোর করে স্টুডেন্টদের থেকে টাকা নেয়, 4500 জোর করে তাদেরকে দিয়ে গাইড বই কিনায়। গাইড বই কিনা থেকে গাইড বই কোম্পানিগুলো তাদেরকে আবার টাকা দেয় হেডমাস্টারগুলোকে। তো এই দুষ্টচক্রের পাকে তো কৃষক পড়েছে। কৃষিতে লাভ হচ্ছে যদি আপনি বাম্পার কৃষি ভালো ক্রপ পান, কোনো সময় আপনি ইউ ক্যান মেক এ লট অফ মানি। অনেকে বড় লোক হচ্ছেন, আমাদের ওইখানে পেঁয়াজ করে অনেক ইয়ে হচ্ছে, ভালো জায়গায় যাচ্ছে। আমাদের কৃষির তথ্যটা খুবই ইম্পর্টেন্ট সব কিছুতে। কৃষির সাথে যারা সম্পৃক্ত মানুষ, তাদের জীবনাচার, সেগুলো নিয়ে যেই জার্নালিজমটা করা দরকার সেটা আসলে হচ্ছে না। আমাদের দরকার, সবচেয়ে আগে দরকার অথেন্টিক ইনফরমেশন। আমরা কি উৎপন্ন করছি, অথেন্টিক ইনফরমেশন থাকলে আমরা ঢাকার মার্কেটও আমরা বলতে পারবো যে না, মার্কেট এইবার বাড়বে, বিকজ বা তাও সেই অনুযায়ী আমরা ইম্পর্টেন্ট নির্দেশ দিত। কিন্তু আমাকে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে যে আলু অনেক হয়েছে। আলু যদি অনেকই হয় তাহলে মার্কেটে দাম পড়ে না কেন? এটা তো কোনো ইকোনমিক্সের ইয়েতে তো পড়ে না। তো সেই জন্য মূল জিনিস হচ্ছে যে তথ্যের খুব, এই যেই 15 বছরে যে চুরির ইকোনমিক্স শিখে গেছেন, তথ্য চুরির। আপনি পার্লামেন্টে বসে দাঁড়িয়ে ঝাড়ি মারতেছেন এগ্রি মিনিস্টার, সেলফ সাফিসিয়েন্সি। কিসের সেলফ সাফিসিয়েন্সি? আমরা কত 60 লক্ষ টন আমাদের খাবার আনতে হয়েছে, 1.25 কোটি টন। আপনি চিন্তা করা যায় আমাদের খাবার আনতে হয়েছে। আমরা নীরবে আমরা এগ্রিকালচার ডিপেন্ডেন্ট ইকোনমি থেকে আমরা হয়ে গেছি একটা ম্যানুফ্যাকচারিং বেস ইকোনমি, আমার খাদ্য আমদানি। কিন্তু এই পুরো জিনিসগুলো আপনি আবার ইয়েতে যান, পুরো 15 বছরের আপনি ন্যারেটিভে যান। মানুষ বলে মতিয়া চৌধুরী খুব ইন্টিগ্রিটি ছিল, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। কিন্তু দেখেন উনি জোর জার করে না, এটা করতেই হবে। আমাদের সবার একটা সময় এসছে সত্য কথা লেখা। এতে যদি খুব বিটার হয়, আমাদের জন্য নিতে কষ্ট হয় এই কথাটা, আপনি যদি বলেন যে এই জায়গায় এগ্রি হচ্ছেই না, এটা আমাদের জন্য উপকার হয়। আপনি 14 গ্রাম যান, কেউ কৃষি করে না, কেউ কৃষি, আপনি যান না 14 গ্রাম যান। আমি বাংলাদেশের মোস্ট রুরাল জায়গাগুলোর মধ্যে সবচেয়ে আরবানাইজ জায়গা হচ্ছে 14 গ্রাম। খুব কম, ফাঁকে ফাঁকে একটা ফসল করে, এর বাইরে না। আর কৃষির সাথে যে অন্যান্য যে উপাদানগুলো সেগুলো তো আছেই, হেলথ জড়িত। আপনি কোনোদিন জিজ্ঞেস করেছিলেন যে যেই পোলট্রি শেডে যেই ইয়ে রাখে, কি যেন, এটা নিয়ে কি ভালো রিপোর্ট হয়েছে? এই যে পোলট্রি শেডে যেই সিমেন্ট শিট হয়, এটা তো অ্যাসবেস্টসের। আমরা কি খুব সিরিয়াস জার্নালিজম করছি যে এই যারা এই পোলট্রি শেডের এই অ্যাসবেস্টসের যে শিট ইউজ করে তাদের মধ্যে ক্যান্সারের রেট কীরকম আমরা দেখছি?
বা আমাদের অতিরিক্ত পেস্টিসাইড নেওয়ার কারণে আমাদের পাবলিক হেলথে কি, উনি অলরেডি বললেন যে কৃষকের মধ্যে ক্যান্সার বেশি, আমরা দেখছি। অনেকে তো বলেন যে এই পেস্টিসাইডের সাথে আমাদের যে বাচ্চা নেওয়ার প্রবণতা বা বাচ্চা না হওয়ার যে একটা গ্রামে যান, বাচ্চা না হওয়াটা এখন অনেক জায়গায় খুব, আপনি কিছু কিছু জায়গায়, এটা আবার রিপোর্ট করেন না, কিছু কিছু জায়গায় পীরদের রমরমা বিজনেস, কিছু কিছু পীরের ওইখানে সবাই যাচ্ছেন, এবং আপনি যে ওনারা সার্ভে করেছেন, একটা পীরের আমি সার্ভে দেখেছিলাম যে কারা বেশি আসেন, বেশি যারা আসেন তাদের একটা বড় 20-25% আসেন যে তাদের ছেলে মেয়ে হচ্ছে না। তারা চান যে আল্লাহ, উনি যেহেতু মানে একজন পীর আউলিয়া মানুষ, তার দোয়ায় যদি আমার একটা বাচ্চা কাচ্চা হয়। এই যে বাচ্চা, গ্রামেও যে বাচ্চা হচ্ছে না বা না হওয়া, হ্যাঁ, এবং আমরা মিডিল ইনকাম ইকোনমিতে গ্র্যাজুয়েট হওয়ার আগেই যে আমার যদি ডেমোক্রেটিক ডিভিডেন্ডটা শেষ হয়ে যায়, তো ভয়াবহ জিনিস, ঠিক না? তো এই অনেক কিছু, মানে এগ্রি এখন এত ব্যাপ্তি নিয়ে আছে, এগ্রির সাথে হেলথ জড়িত, এগ্রির সাথে আরবানাইজেশন জড়িত, এগ্রির সাথে কমিউনিটি বিল্ডিং জড়িত, এগ্রির সাথে ন্যাশনাল সিকিউরিটি জড়িত। আমি যদি খাদ্যশস্যে যদি আমার এনাফ স্টক না থাকে, আপনার ন্যাশনাল সিকিউরিটি একটা বিগ ইস্যু। তো এই ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি জড়িত। আমার যে বছর ভালো পণ্য উৎপন্ন হয়, সেই বছর আমার ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি ঠিক থাকে। আর আমার একটা রিকোয়েস্ট, চিপ মানে সরলীকরণ ইকোনমি রিপোর্ট করবেন না। শাইখ শিয়ারা যেগুলো করে অনেক উন্নতি করেছেন, উনি অনেক অ্যাওয়ারনেস বিল্ডিং করেছেন, বাট উনি অনেক সরলীকরণ রিপোর্ট শিখিয়েছেন। বাসার মধ্যে আপনার করতে হবে, কি জন্য বাসায় একটা এপিসোড দেখছিলাম, কি বাসার মধ্যে উনি মুরগি চাষ করতেছেন, ভয়াবহ জিনিস, ভয়াবহ। এটার ফলে যদি আপনি জেনেটিক ডিজিজ হয়, ফ্লু আসে না মুরগির থেকে, চিকেন ফ্লু তো আপনার এখানে ক্রস করতে হয়, অ্যান্টিবায়োটিক ইউজ হয়। এটা যে আপনি এই রিপোর্টটা করে কিভাবে? বা আপনি চিপ সাকসেস স্টোরি দেখালেন যে এই বছর আপেল কুল করে এত লাখ টাকা হয়েছে। এখন কেউ আপেল কুল করে? কেউ কেউ রিভিজিট করতেছে আপেল কুল? কেউ কোথাও করছে? আপনি করে ফেললেন এটা। হ্যাঁ, অনেক কিছু, যে কোনটা আমার সাথে যায়, কোনটা আমার সাথে সাস্টেইনেবল, সেগুলো তো দেখার আছে। মানে আমরা চিপ, মানে এটা লেজি, এটা হচ্ছে যে আপনি টাকা পয়সা গোনার কৃষি, টাকা পয়সা গোনার বিষয় না। কৃষির সাথে সাস্টেইনেবিলিটি জড়িত, কৃষির সাথে এনভায়রনমেন্টে আপনি কি ধরনের ইম্প্যাক্ট করতেছেন, এনভায়রনমেন্টে আপনার এনভায়রনমেন্টটা বাঁচতেছে কিনা, এবং আপনি এমন ইন্টেন্সিভ কৃষি করতেছেন কিনা যার জন্য আপনার শিয়াল বা আপনার চিকা বা আপনার মঙ্গুস এরা এফেক্টেড হচ্ছে কিনা। কৃষি তো হওয়া উচিত প্রাণ ও প্রকৃতিকে নিয়ে, যে কৃষি সেটাই কৃষি, ঠিক না? আমি বাঁচবো কেন? আর আমার পাশে যে শিয়াল বা কুকুর বা চিকা বা বেজি এরা যদি না বাঁচে, আমিও বাঁচবো না, অসম্ভব। সে সামহাও আপনি জানতেছেন না সে কিভাবে আপনার হয়ে ন্যাচারে একটা স্ট্যাবিলিটি আনতেছে। তো আপনার যে যারা কৃষি খুব যে ইজি, মানে বাম্পার বড় ক্রপ করলে, এখন তো ওইটা ইজি না। এমন জায়গায় দেখা যাচ্ছে যে এমন বেশি শস্য উৎপাদন হচ্ছে, চমক লেগে গেল আপনি যে রিপোর্ট করলেন। তো আপনি জানেনও না তার আশেপাশে এমন কোনো পানি নাই যে সব মরে সারখার। সেই কৃষিকে আমরা চাচ্ছি নাকি? অনেক, মানে এই যে কত ধরনের নীতি নৈতিকতাও, কৃষির সাথে নীতি নৈতিকতার যে সম্পর্ক, আনবিলিভেবল। মানে আমি যত এটা নিয়ে পড়ি তত মনে হয় আমি তো কিছুই জার্নালিজম করি নেই। ইফতেখার কিছু করছে, শাহিন অনেক করছে। হ্যাঁ, মানে এটাতে কত ব্যাপ্তিময়। আর উনি যেটা বললেন যে কৃষির সাথে ক্লাইমেট চেঞ্জ, আপনি দেখেন আমরা সত্যিকার অর্থে এই যে চিংড়ি মাছ যে চাষ, এটাও তো এক ধরনের কৃষি। আমরা এইখানে কেউ একটা রিপোর্ট করছি চিংড়ি মাছের কারণে
পুরো দক্ষিণবঙ্গে কি ইম্প্যাক্টটা হয়েছে। যে সমস্ত জায়গায় চিংড়ির চাষ হয়েছে সেই সমস্ত জায়গায় কি মানুষজন আছে, না ওরা মাইগ্রেট করতে হয়েছে? উনি যে মাইগ্রেশনের কথা বললেন, এক একটা ফেনোমেনো আসে, আমরা খালি লাভটা দেখে বলবো হ্যাঁ ক্র্যাব চাষে অনেক ইয়ে হচ্ছে, বা এখন হলো ভ্যানমেই না কি যেন ভ্যানামি আসতেছে, বা এটা কি ইম্প্যাক্টটা হবে। খুবই মানে কৃষিতে কোনো শর্টকাট জার্নালিজম নাই। যারা ভাবেন যে কৃষি জার্নালিজমটা শর্টকাট, এই বছর এত উৎপন্ন হলো, 10% ইনক্রিজ হয়েছে, আপনি একটা ভালো হেডলাইন পাইলেন, এইটার ভিতরের যে স্টোরিগুলো সেগুলো আমাদের সবার করা উচিত। এটা আমরা জানাই ভুলে না যে। আর একটা হচ্ছে যে পরিবর্তিত গ্লোবাল পরিস্থিতিতে আপনি দেখেন, এমন আপনি একটা সময় ফুড ক্রাইসিসে পড়বেন, আপনার ইয়ে নাই, দেখা যায় ওইখানে ইউক্রেনে ওয়ার হয়ে গেছে। আপনি যে গম আপনার $200 করে আনছেন, হঠাৎ করে দেখবেন যে আপনি সেই গম পড়ে গেছে $1000 পার টন, আপনি আনতেই পারতেছেন না, আপনার রিজার্ভে সেই টাকাটা নাই। আপনি এমন একটা চিপায় পড়ে যাবেন, দেখা যাবে যে আপনার না খেয়ে থাকতে হচ্ছে। গভর্নমেন্টে গালি দিবেন, দোয়া দুরুদ পড়বেন, কিছু হবে না। খুবই মানে এটা একটা ন্যাশনাল সিকিউরিটির জন্য আপনার কৃষি পণ্যতে ইনভেস্ট করা এবং কৃষি ইয়ে করা যে কত ইম্পর্টেন্ট। আমাদের গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট এটা নিয়ে কাজ করছে, তারা এটা নিয়ে সমন্বিত। প্রথম যে গত 15 বছরের যে তথ্য যে চুরি হয়েছে সেটা নিয়ে তারা যথেষ্ট একটা, আপনারা দেখেছেন হোয়াইট পেপারে এটার উপরে আলাদা চ্যাপ্টারই আছে, এবং আমরা সামনে এটা নিয়ে আরও কৃষিতে আরও এমফাসিস করে কিভাবে কি করা যায়, এবং আমরা যাতে সমন্বিত একটা সাস্টেনেবল এগ্রি ইকোনমিক্সে আমরা যেতে পারি, যেটা প্রাণ ও প্রকৃতিকে প্রিজার্ভ করবে, ডিস্ট্রয় করবে না, এবং বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটিকে বুস্ট আপ করবে, যাতে বাংলাদেশে 1974 মতো আরেকটা ফ্যামিন না হয়, এবং বাংলাদেশের মানুষ সবসময় হৃষ্টপুষ্ট থাকেন। সুলতানের দেখছেন না, এস এম সুলতানের ছবিতে হৃষ্টপুষ্ট, আমরা যেন সেই রকম হৃষ্টপুষ্ট মানুষ হই। থ্যাংক ইউ।